আজকে আমরা পড়ব হটস্পট অফ বায়োডাইভার্সিটি। হটস্পট বলতে সেই রিজিয়নকে বোঝায় যেখানকার বায়োডাইভার্সিটি রিচ, অর্থাৎ এখানে যে স্পিসিস ডাইভার্সিটি আছে সেটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, অর্থাৎ রিচ স্পিসিস ডাইভার্সিটি এক্ষেত্রে দেখা যায়। এবং এই যে হটস্পট অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয় ডিউ টু ডিরেক্ট অর ইনডাইরেক্ট ইন্টারফারেন্স অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য এই কার্যকলাপগুলো ডিরেক্টলিও হতে পারে বা ইনডাইরেক্টলি মানুষ যেই প্রাকৃতিক সম্পদকে বিভিন্নভাবে অ্যাফেক্ট করছে তার জন্য কিন্তু হটস্পটগুলো খুবই সেন্সিটিভ আকারে পরিণত হয়েছে বা হটস্পটগুলো খুবই সেন্সিটিভ পর্যায়ে রয়েছে বর্তমানে। বিজ্ঞানী নরম্যান মায়ার 1988 খ্রিস্টাব্দে প্রথম এই হটস্পটের ধারণা আমাদের সামনে উদ্ভাবন করেন। পৃথিবীতে যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন রকম প্রজাতি, এই উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন রকম প্রজাতি বসবাস করে, তাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে। সেই সমস্ত এলাকাগুলিকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ সেই সমস্ত এলাকায় কিন্তু বায়োডাইভার্সিটি বিপুল পরিমাণে দেখা যায়। এই অর্থেই বিজ্ঞানী নরম্যান মায়ার এই হটস্পট কথাটি ব্যবহার করেন বা আমাদের সামনে উদ্ভাবন করেন। সমগ্র পৃথিবীতে, এখানে তোমরা পৃথিবীর ছবি দেখছো, সমগ্র পৃথিবীতে কিন্তু 34টি স্থলজ এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভারতবর্ষে 4টি অঞ্চল আছে। আজকে আমরা এই ভারতের এই 4টে হটস্পট অঞ্চল সম্বন্ধে পড়ব। তার মধ্যে রয়েছে ইস্টার্ন হিমালয়, অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকের হিমালয় পর্বতমালা অঞ্চল, রয়েছে ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালা অঞ্চল জুড়ে রয়েছে একটা বিস্তীর্ণ হটস্পট অঞ্চল, রয়েছে ইন্দো বার্মা হটস্পট, অর্থাৎ এটাও অনেকটা পূর্ব দিকেই ইন্দো বার্মা হটস্পট, এবং রয়েছে সুন্দাল্যান্ড, অর্থাৎ আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ অঞ্চল রয়েছে সেই সুন্দাল্যান্ড অঞ্চল রয়েছে এই হটস্পট অঞ্চলের মধ্যে। অর্থাৎ পৃথিবীর যেসব অঞ্চলে প্রজাতির আঞ্চলিক সীমাবদ্ধতা বা বৈচিত্র্য উভয়ই বিদ্যমান এবং যেখানে জীবগুলো বিভিন্ন কারণে বিপদগ্রস্ত, যেখানে প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটিও রয়েছে, সে উদ্ভিদের ক্ষেত্রে হোক প্রাণীর ক্ষেত্রে হোক, এবং সেইগুলো বর্তমানে বিপদসংকুল অবস্থায় রয়েছে, সেই অঞ্চলগুলোকেই জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। অর্থাৎ এই আলোচনা থেকে বুঝলাম হটস্পট বলতে সেই অঞ্চলের স্পিসিস ডাইভার্সিটি, অর্থাৎ জীবের মধ্যে যে ভিন্নতা, অর্থাৎ ভেরিয়েবল স্পিসিস রয়েছে, সে প্ল্যান্টের হোক আর উদ্ভিদে বা প্রাণীরই হোক, অর্থাৎ রিচ স্পিসিস ডাইভার্সিটি কিন্তু এখানে দেখা যায়। এটাই হলো এখানকার ইউনিক ক্যারেক্টার, রিচ স্পিসিস ডাইভার্সিটি। এবং আরেকটা বিশেষ ক্যারেক্টার হলো নাম্বার অফ এন্ডেমিক স্পিসিস, এখানে কিছু পরিমাণ এন্ডেমিক স্পিসিস বা এন্ডেমিক প্রজাতি সংখ্যা এখানে বা এন্ডেমিক প্রজাতির বসবাস করে এই হটস্পট অঞ্চলে। এই এন্ডেমিক প্রজাতি, এই টার্মিনোলজিটা এখানে ইউজ হয়েছে। এন্ডেমিক প্রজাতি বলতে সেই সব জীবকে বোঝায় যারা একটা সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করছে,
মানে একটা পার্টিকুলার স্থানে ধরো দীর্ঘকাল ধরে বসবাস করছে এবং তারা কেবল ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ, অর্থাৎ পৃথিবীতে এই পার্টিকুলার যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেই ওই স্পিসিসটাকে পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না, সেটা হলো ওই রিজিয়নের এন্ডেমিক স্পিসিস। এক্ষেত্রে দেখো আমি যদি দেখি আসামের একটা আসামের মানস ন্যাশনাল পার্ক আছে, তোমরা জানো। এই যে মানস ন্যাশনাল পার্ক, এখানকার এন্ডেমিক স্পিসিস হলো গোল্ডেন লেঙ্গুর, অর্থাৎ গোল্ডেন কালারের যে মাংকি, গোল্ডেন লেঙ্গুর। মানস, এই যে দেখছো আসামের মানস ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ এখানে, এটা একটা ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। পার্টিকুলার এই রিজিয়নের এন্ডেমিক স্পিসিস হলো গোল্ডেন লেঙ্গুর বা গোল্ডেন কালারের যে লেঙ্গুর বা মাংকি বা হনুমান। এটা কিন্তু পার্টিকুলারলি এই ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। তাহলে এটা হলো এই অঞ্চলের এন্ডেমিক স্পিসিস। ঠিক আছে, তাহলে এই এন্ডেমিক স্পিসিস কাকে বলে বুঝলে? পার্টিকুলার ওই গোল্ডেন লেঙ্গুর আসামের ওই মানস ন্যাশনাল পার্কেই কিন্তু পাওয়া যায়, আর পৃথিবীর কোথাওই কিন্তু দেখতে পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছ গ্রিন কালারের বিভিন্ন ন্যাশনাল পার্কগুলোকে হাইলাইট করা হয়েছে। দেখো মানস ন্যাশনাল পার্ক, মানে তার পাশাপাশি রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, তারপরে দেখো জিগমি সিংহি মানসের রয়্যাল মানস ন্যাশনাল পার্ক দেখেছো। এরপর দেখো জিগমি সিংহে ওয়াংচুক ন্যাশনাল পার্ক, তারপরে এদিকে দেখো ফ্লিপসো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে দেখো বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ন্যাশনাল পার্কগুলোকে বা বনাঞ্চলগুলোকে স্যাংচুয়ারি। দেখো এটা শাকতিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে দেখো পাক্কে টাইগার রিজার্ভ, তারপরে নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট রিজার্ভ, তারপরে দেখো সোনাই, এখানে দেখো সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে দেখো জম্মাত। বিভিন্ন রকমের ন্যাশনাল পার্কগুলোকে এখানে দেখতে পাচ্ছ। ফ্লিপসো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বক্সাটা কিন্তু খুবই বিখ্যাত ওয়াইল্ড লাইফ কনজারভেশন অফ টাইগারের জন্য। এছাড়া জিগমি কেশর স্ট্রিক্ট নেচার রিজার্ভ। তাহলে আমরা দেখলাম যে আসামের মানস ন্যাশনাল পার্ক, এখানে দেখতে পাচ্ছ মানস ন্যাশনাল পার্ক, রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, তারপরে দেখো জিগমি সাংঘাই ওয়াংচু ন্যাশনাল পার্ক, তারপরে দেখো জিগমি দর্জি ন্যাশনাল পার্ক, তারপরে এদিকে দেখো বোমডেলিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ডেফলা রেঞ্জ এইচপি এটা নয়, পাক্কা টাইগার রিজার্ভ, নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট রিজার্ভ, তারপরে বক্সা সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে আবার বক্সাটা কোথায় গেল? তাহলে দেখো আমরা জানি যে 4টে হটস্পট এরিয়া আছে ভারতবর্ষে। প্রথমেই দেখো ইস্টার্ন হিমালয় হটস্পট বা পূর্ব হিমালয় হটস্পট, এটা উত্তর পূর্ব ভারতের আসাম, সিকিম, নেপাল এবং ভুটানের অঞ্চল জুড়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অঞ্চলগুলো আসাম, সিকিম, নেপাল এবং ভুটান। এই পূর্ব হিমালয় এর গোটা পূর্ব হিমালয়ের অঞ্চল জুড়ে কিন্তু এই অঞ্চলটা রয়েছে। প্রায় 1780 মিটার থেকে 3500 মিটার পর্যন্ত অঞ্চল জুড়ে এই অঞ্চল রয়েছে। অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থল এই অঞ্চল। এছাড়া বিভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, ম্যাগনোলিয়া, বেটুলা প্রভৃতি প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদ এবং মানে অধিক সংখ্যক উদ্ভিদ এখানে দেখতে পাচ্ছি। তাই এই স্থানটিকে মনে হয় যেন
বিবর্তনের কেন্দ্রস্থল। এই যে দেখতে পাচ্ছ পূর্ব হিমালয় হটস্পট, এখানকার যে অ্যানিমেলগুলো পাওয়া যায় তার মধ্যে বা যেগুলো ভার্নারেবল কন্ডিশনে রয়েছে বা বিপদসংকুল কন্ডিশনে, তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো রেড পান্ডা, ব্লাড ফ্লিসেন্ট, এছাড়া বিভিন্ন রকম মাইক্রোফ্লোরা, তাছাড়া বিভিন্ন রকম প্রাণীর মধ্যে বিভিন্ন রকম ইনসেক্ট পড়ছে, এছাড়া লিচেন কিছু, এগুলো কিন্তু এখানকার এন্ডেমিক প্রাণী। এরপর দেখো আসছি আমি ওয়েস্টার্ন ঘাট হটস্পট বা পশ্চিম ঘাট হটস্পট। পশ্চিম ঘাট পর্বতমালা জুড়ে এই হটস্পট অঞ্চলটা অবস্থিত। ভারতবর্ষের মধ্যে পশ্চিম উপকূল বরাবর এখানে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, মহারাষ্ট্র দেখতে পাচ্ছ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় এই অঞ্চলটা রয়েছে। এবং এখানে কিন্তু চিরহরিৎ বৃক্ষের বনভূমি এই অঞ্চলে দেখা যায়। এর প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে আগস্ত্যমালাই পর্বতমালা এবং সাইলেন্ট ভ্যালি, এই অঞ্চলের মধ্যেই কিন্তু রয়েছে। এই পশ্চিম ঘাট পর্বতমালা জুড়ে কিন্তু সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন ঘাট হটস্পট অঞ্চল। এরপর দেখো ইন্দো বার্মা হটস্পট। এই অঞ্চলটি উত্তর পূর্ব ভারতে ভুটান থেকে, এখানে দেখতে পাচ্ছ ভুটান থেকে মায়ানমার, তোমরা দেখতে পাচ্ছ এই ভুটান থেকে পুরো মায়ানমার পর্যন্ত কিন্তু বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এই ইন্দো বার্মা হটস্পট অঞ্চল। এই উপত্যকা অধ্যুষিত অঞ্চলটি জীবকুলের প্রাধান্য কিন্তু অত্যাধিক পরিমাণে। সপুষ্পক উদ্ভিদের মধ্যে আদিম গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য বা প্রচুর পরিমাণে কিন্তু এই অঞ্চলে দেখা যায়। এছাড়া উদ্ভিদ ছাড়াও প্রাণী, পাখি, স্তন্যপায়ী প্রাণী, উভচর প্রাণী বেশিরভাগই এই অঞ্চলে দেখা যায়। বর্তমানে প্রায় 6 রকমের প্রজাতির বড় প্রাণী, প্রায় 1300 প্রজাতির পাখি এবং 13,500 প্রজাতির উদ্ভিদ প্রায় এই অঞ্চল জুড়ে পাওয়া যায়। দেখতে পাচ্ছ ভুটান থেকে মায়ানমার পর্যন্ত কিন্তু ইন্দো বার্মা হটস্পট অঞ্চল রয়েছে। এই অঞ্চলটি বহু আদিম প্রজাতির বিচরণভূমি, বিশেষ করে এক প্রকারের মিষ্টি জলের কচ্ছপ এখানের আঞ্চলিক প্রাণী। মিষ্টি জলের কচ্ছপটা কিন্তু এই পার্টিকুলার এই অঞ্চলেই পাওয়া যায়। নেক্সট দেখো সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চল। সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলটা দেখো, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে এটা অবস্থিত। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল, যেখানে ভারতের শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভারতের আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঘন সিক্ত চিরহরিৎ প্রকৃতির কিন্তু রেন ফরেস্ট এখানে দেখা যায় এবং এখানে বৈচিত্র্যময় স্থলজ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র পরিলক্ষিত হয় এবং স্থলে বিশাল ম্যানগ্রোভ অরণ্য এবং সমুদ্রে সুন্দর কোরাল রিফ বা প্রবাল প্রাচীর কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং বৈচিত্র্যপূর্ণ অমেরুদণ্ডী প্রাণী এবং মাছ লক্ষ্য করা যায়। এখানে আদিবাসী গোষ্ঠীর মানুষ বা ট্রাইবাল মানুষ কিন্তু আমরা দেখতে পাই এই আন্দামান নিকোবর আইল্যান্ড অঞ্চলে। তাহলে এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড, এটাই কিন্তু সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চল নামে আমাদের কাছে পরিচিত। বর্তমানে দ্বীপগুলিতে প্রচুর সংখ্যক দেশি ও বিদেশি পর্যটকের জন্য প্রাকৃতিক বনজ সম্পদ ও স্থলজ সম্পদ, বিশেষ করে প্রবাল দ্বীপ বিপন্ন হচ্ছে। অর্থাৎ এই যে কোরাল রিফ, এই যে আন্দামান নিকোবরের বা প্রবাল দ্বীপ, এটা কিন্তু বিপন্ন হচ্ছে। সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে ভবিষ্যতে যাতে জীববৈচিত্র্য বিলুপ্ত না হয়ে যায় তার জন্য সুন্দাল্যান্ডকে হটস্পট এলাকা হিসাবে চিহ্নিত করে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এই যে সুন্দাল্যান্ড, এটাই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরো এলাকাটা জুড়ে আমাদের রয়েছে সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চল।
এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন হিমালয় হটস্পট। এই অঞ্চলটা দেখেছো নেপাল, তারপরে ভুটান, তারপরে এই অঞ্চল জুড়ে রয়েছে আসাম, সিকিম, মানে পুরো এই অঞ্চল জুড়ে কিন্তু আমাদের রয়েছে পূর্ব হিমালয় হটস্পট অঞ্চল। এই অঞ্চল জুড়ে পুরো রয়েছে পূর্ব হিমালয় হটস্পট অঞ্চল। আর এই অঞ্চলে, এই পূর্ব ইস্টার্ন হিমালয় হটস্পট অঞ্চলে যে প্রাণীগুলো বা যে উদ্ভিদগুলো দেখতে পাই আমরা, অর্থাৎ সেগুলোকে আমরা এখানে দেখো ডেসক্রাইব করেছি। এগুলো অনেক সময় আসে যে পূর্ব হিমালয় হটস্পটে কোন প্রাণী বা উদ্ভিদ আমরা দেখতে পাই। দেখো স্নো লিওপার্ড, ইন্ডিয়ান রাইনোসেরস, এশিয়ান এলিফ্যান্ট, ওয়াটার বাফেলো। এছাড়া এইটা আমরা দেখতে পাই ওয়াইল্ড লাইফ ইন নেপালের ক্ষেত্রে। এখানে যে ট্রপিক্যাল রেন ফরেস্টটা দেখা যায় সেইখানে যে অ্যানিমেলগুলো আমরা পাই দেখো হিমালয়ান ব্ল্যাক বিয়ার্স, হিমালয়ান গ্রিফন্স, ভালচার্স, ম্যাকাকা মুলাটা, ম্যাকাকা অরুণাচলেন্সিস, সানবার্ড, প্লিজেন্টস। এইগুলো হলো এই পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলের কিছু প্রাণী। আচ্ছা, এখানে একটু জেনে রাখো ন্যাশনাল ফ্লাওয়ার অফ ভুটান হলো ব্লু পপি। ঠিক আছে, তাহলে এইগুলোই কিন্তু আমরা পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে দেখতে পাই। ওয়েস্টার্ন ঘাট হটস্পট। ওয়েস্টার্ন ঘাট হটস্পট তোমরা জানো মহারাষ্ট্র এখানে দেখতে পাচ্ছ, এবং কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই অঞ্চলটা জুড়ে রয়েছে। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চল জুড়েই এই অঞ্চলটা রয়েছে। যে চিরহরিৎ বনাঞ্চল দেখতে পাচ্ছি সেখানে দেখো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মালাবার্ড, লার্জ স্পটেড সিভেট দেখতে পাই, এন্ডেঞ্জার্ড লায়ন টেল ম্যাকাকে, নীলগিরি থর, বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান এলিফ্যান্ট, ভার্নারেবল ইন্ডিয়ান লিওপার্ড, নীলগিরি লেঙ্গুর। এই প্রাণীগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও নীলগিরি উড পিজিয়ন এই অঞ্চলে দেখা যায়। অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট যে হটস্পট অঞ্চল সেখানের যে ওয়াইল্ড লাইফ সেগুলোতে আমরা এই প্রাণীগুলোকেই কিন্তু দেখে থাকি, যেটা এই অঞ্চলটা জুড়ে পুরো রয়েছে। নেক্সট দেখো ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা আমরা হটস্পট জানি যে অঞ্চলটা হলো উত্তর পূর্ব ভারতের ভুটান থেকে মায়ানমার। এখানে দেখতে পাচ্ছ এই ভুটান থেকে পুরো মায়ানমার পর্যন্ত এই ইন্দো বার্মা হটস্পট অঞ্চল এই পুরো অঞ্চল জুড়ে রয়েছে। এবং এখানে যে প্রাণীগুলোকে দেখতে পাই দেখো পিগমি লোরিস, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ডেলাকার্স, লিফ মাঙ্কি, হোয়াইট আইড রিভার মার্টিন, এছাড়া ক্রিটোড্যাকটাইলাস গেকো, এছাড়া ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মেকং জায়েন্ট ক্যাটফিশ। এই প্রাণীগুলোর নাম মনে রাখবে, 2-4টে করে। এগুলো কিন্তু আসে যে কোন হটস্পট অঞ্চলে কোন প্রাণীগুলো আর কি স্পেসিফিক্যালি দেখা যায়। এবার দেখো আমরা চলে আসছি সুন্দাল্যান্ড হটস্পট। সুন্দাল্যান্ড হটস্পট তোমরা জানো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, অর্থাৎ ভারতের শুধুমাত্র এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল নিয়ে এটা অবস্থিত। এবং এক্ষেত্রেও চিরহরিৎ রেন ফরেস্ট দেখা যায় এবং কোরাল রিফ দেখা যায় বা প্রবাল দ্বীপ যাকে বলে সমুদ্রে দেখা যায়। এবং এক্ষেত্রে যে প্রাণীগুলো আমরা এই অঞ্চলে দেখতে পাই সেগুলো হলো পিক টেল লেঙ্গুর, প্রোবোসিস মাঙ্কি, জাভান অ্যান্ড সুমাত্রান রাইনো, রাফলেশিয়া, কোমোডো ড্রাগনস, স্লেন্ডার টোড। এছাড়াও অন্যান্য প্রাণী তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গায়। এই প্রাণীগুলো আমি 2-4টে এখানে করে দিয়েছি যে এরকম প্রাণীগুলোর কিন্তু নাম আসে 2 বা 4টে সুন্দারল্যান্ড হটস্পটে অবস্থিত এরকম প্রাণীর নাম লেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি মানে হলো যে কালেকশন অফ ফ্লোরা অ্যান্ড ফনা ইন এ প্লেস, মানে একটা প্লেসে ফ্লোরা এবং ফনা মানে কত উদ্ভিদ এবং প্রাণী আছে তার টোটালটাই হলো সেখানকার বায়োডাইভার্সিটি। ঠিক আছে,
আর বায়োডাইভার্সিটি হটস্পট হলো একটা বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন যেটাতে সিগনিফিকেন্ট লেভেলে বায়োডাইভার্সিটি দেখা যায় এবং যেটা কিনা থ্রেটেন্ড বাই হিউম্যান হ্যাবিটেশন। এই যে হটস্পট এরিয়াটা তোমাদের দেখালাম ইন্ডিয়ার মধ্যে যে 4টে আছে, তার কিন্তু খুবই স্মল পার্সেন্টেজে বায়োডাইভার্সিটি এরিয়া প্রোটেক্টেড। অর্থাৎ বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তারা এই বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াগুলোকে কনজার্ভ করার চেষ্টা করছে, কিন্তু খুবই স্মল পরিমাণ এলাকাতে। বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াগুলোতে এত সংখ্যক উদ্ভিদ ও প্রাণী আছে বা দুর্লভ উদ্ভিদ আছে যেগুলো থেকে মেডিসিন তৈরি হয় বা বিভিন্ন ইকোনমিক্যাল ইম্পর্টেন্স রাখে এই উদ্ভিদ এবং প্রাণীগুলো, তাই এদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন। যে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনগুলো বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই বায়োডাইভার্সিটি কনজারভেশনের সঙ্গে যুক্ত, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হিসাবে তোমরা জেনে রাখো ক্রিটিক্যাল ইকোসিস্টেম পার্টনারশিপ ফান্ড, অর্থাৎ যেটাকে আমরা বলি বা যেটা শর্ট নাম হলো CEPF। নেক্সট ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল ফান্ড, এন্ডেমিক বার্ড এরিয়াস যেগুলো চিহ্নিত করেছে যারা, এছাড়া প্ল্যান্ট লাইফ ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন, অ্যালিয়েন্স ফর জিরো এক্সিস্টেন্স এগুলোকে যারা উল্লেখ করেছে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, এই সব সংস্থাগুলোর উদ্যোগেই কিন্তু হটস্পট অঞ্চলে কনজারভেশন অর্থাৎ সংরক্ষণের প্রচেষ্টা চলছে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে biodiversity of a particular place when comes under threat, যখন বায়োডাইভার্সিটি পরিপূর্ণ কোনো একটা পার্টিকুলার রিজিয়নে থ্রেট অর্থাৎ থ্রেটেন্ড স্পিসিসগুলো অ্যারাইজ করে, অর্থাৎ রিজিয়নটা সেন্সিটিভ স্পটে পরিণত হয়, তখন আমরা সেই রিজিয়নগুলোকে হটস্পট হিসাবে চিহ্নিত করি। একই এখানে প্রচুর স্পিসিস ডাইভার্সিটি থাকে, মানে প্রচুর স্পিসিস এখানে অ্যাকুমুলেশন দেখা যায় বা একত্রীকরণ ঘটে কোনো একটা পার্টিকুলার হটস্পট এরিয়া, এবং তাদের সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন। তারা কিন্তু থ্রেটেন্ড কন্ডিশনে আছে, অর্থাৎ তাদের যদি সংরক্ষণ না করি তাহলে অদূর ভবিষ্যতে তারা কিন্তু এক্সটিংক্ট কন্ডিশনে চলে যাবে, তাই তাদের সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। একই সঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে এই বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াগুলোতে এন্ডেমিক স্পিসিস এরও বাহুল্যতা দেখা যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এন্ডেমিক স্পিসিস এসব অঞ্চলগুলোতে পাওয়া যায়, যেগুলো কিন্তু পার্টিকুলারলি ওই স্পেসিফিক হটস্পটগুলোতেই দেখা যায়, আর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, তাই তাদের সংরক্ষণ করা একান্ত কাম্য।